আমি ব্লগে দেখানো হয়নি এগুলো নেমন্তন্ন করতে হবে, সারাদিন থাকবি। অল্পটাও করে নিয়েছি। কালকে রাত্রে যখন বড়বাজার থেকে শপিং করে বাড়ি ফিরছিলাম, মা তখনই বলছিল যে যেতে হবে না, আজকে সানডে থেকে যা। তো আমি মাকে বললাম না, বাড়িঘর সব লন্ডভন্ড রয়েছে, এক হাঁড়ি ভাত রান্না করেছি, সেটা বাইরে রয়েছে, তোমাদের গোপুদার ক্ষমতা নেই সেটা ফ্রিজের ভেতরে ঢোকাবে। তো যা কেনাকাটা করছি বড়বাজার থেকে, আমার জন্য হোক কি মেয়ের জন্য কি মেয়ের বাবার জন্য, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। হোপফুলি আজকে বাপের বাড়ি থেকে নিয়ে আসবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু কোথাও শপিং করতে যাচ্ছি না, আজকে বাড়িতেই থাকছি। আজকে একটা ফটো শ্যুট রয়েছে, মানে ভিডিও শ্যুট রয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি, প্রিয়াকে দিয়ে শ্যুটটাকে করাবো। আর তোমাদের গোপুদাকে বলেছি যে আমার পাশে পাশে থাকবে, ওনাকেও শ্যুটটাতে লাগবে। তো হোপফুলি আজকে ব্লগটা খুব ভালো হবে, তোমাদের খুব ভালো লাগবে। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এবং যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে তোমাদেরকে দেখাবো পূজার বিয়ের এক্সক্লুসিভ কাটটা, হয়তো শর্টসে তোমরা পেয়ে গেছো, বাট আজকে দেখাবো ব্লগে। না ওদের পাশে দুধটা আছে নাকি জিজ্ঞাসা করে আসো। আজকে যেহেতু সানডে তাই তোমাদের গোপুদার অফিসও বন্ধ। আজকে দেখছি সকাল থেকে আমার আশপাশেই ঘুরঘুর করছে, তাই যে কফি বানিয়ে দিয়েছি, কফি বানিয়ে এখন আমি খেয়ে নেবো। মোটামুটি আমার সাজগোজ হয়ে গেছে, শাড়িটাও পরে নিয়েছি। আর এই যে আমার খোপা হয়ে গেছে, খোপায় দেওয়ার জন্য ওরা বলেছে যে ডিমান্ড রয়েছে এই যে সাদা অথবা লাল ফুল দিয়ে সাজাতে হবে। তো এখন আর লাল ফুলটা দেবো না, লাল ফুলটা ওই বারান্দায় গিয়ে দেবো। আর এখন হলো মেন যেটা, সেটা হলো মুখের মেকআপটা করতে হবে আর একটু জুয়েলারি করতে হবে। লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে। আজকে যেহেতু লিটিল গোল্ডের টিচার আসবে না, সানডে রয়েছে, তো ওকে আমি তুলিনি। অন্যান্য দিন 12টার সময় টিচার আসে বলে আমি 10টা থেকে ডাকাটাকি শুরু করি, তো ওর ভীষণ কষ্ট হয়। মা আমি উঠবো না, আমি আরও ঘুমাবো। আজকে ঘুমা, আজকে তোকে আমি ডাক দেবোই না, তুই যত পারিস ঘুমা। তো চলো আমরা তাড়াতাড়ি শুটটা শেষ করি, তাড়াতাড়ি আটকে আসো। আজকে প্রিয়াকে বসিয়ে রেখেছি যে আমাকে ভিডিও করে দিয়ে যাবি। তো আমাদের ভিডিওটা এখন শেষ হয়েছে, এখন রান্না করে যাব, 2টো বাজে। কখন যে ওই বাড়িতে যাবো ভিডিও, ও মা চেঁচাই না। তো আজকে তোমাদের গোপুদা বাজার থেকে যা নিয়ে এসছে সেই সব কিছু রান্না বান্না করবো না, মার ওখানে খাবো, মাকে বলে দিয়েছি। তো চুনো মাছটা আমি ভিজিয়ে দিয়েছিলাম জলের ভেতর, চলো তোমাদেরকে দেখা। আমাকে একটা কেমন বিকট লাগছে না, মাছ এটা ভিজিয়ে দেওয়া ছিল। তো এখন ভালো করে চুনো মাছটাকে ধুয়ে নিতে হবে। চুনো মাছের মানে দোকানদার কেটে দেয়নি, ও বলেছে এই চুনো মাছটাকে ধুতে হয়, মানে ধুলেই হয়ে যায়, কাটার প্রয়োজন হয় না। আমার না সেটা মাথায় ছিল না। তো ভাবলাম চুনো মাছটা এরকম ঘষা দিই, ঘষা দিলে চুনো মাছটা এরকম পরিষ্কার করতে হয় কিভাবে। এই দেখো, যারা জানে না প্রিয়াকে বলছি, দেখ প্রিয়া শেখ, আমাকে আমার মা কিচ্ছু শিখিয়েছিল না বিয়ের আগে, তারপরে এসে আমাকে সব নিজের কষ্টে শিখতে হয়েছে। আর আমাকে তো আমার দিদি শিখিয়ে দিচ্ছে না। হ্যাঁ আজকে বাড়ি ফাঁকা বলতে আমার বাড়িও ফাঁকা, বাপের বাড়িও ফাঁকা। গোবিন্দর ফ্রেন্ডের সাথে কোথাও মেবি গেছে, বাড়িতে নেই। আর আমার বাপের বাড়ি ফাঁকা বলতে পূজা স্বর্ণজিতের আজকে একটা কি মিট আপ রয়েছে, সেখানে গেছে। আর মা আজকে দুপুরে খাবে না, ওনার পার্টি অফিসে একটু কাজ আছে, তার জন্য আমি ভাবলাম যে চুনো মাছটা রান্না করে নিই। দেখো লিটিল গোল্ড ভিডিও করবে বলে কান্নাকাটি। তো এই যে আমি চুনো মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি, চুনো মাছটাকে আজকেও ভাজবো। আর তোমাদের গোপুদা আগের দিন বলেছে ভেজে মাছটা রান্না করবে, কারণ আমি মানে এইটা বসিয়ে রেখে এই কাজে ওই কাজে যাই, তো কি হয় বলো তো, মাছটা বেশি ঘেটে যায় বা নরম হয়ে যায়। তো একবার ভেজে দিলে কি হবে, মাছটা নরম হওয়ার চান্স থাকবে না। তো মাছটা ভাজতে বসিয়ে আমি একটু যাবো, ওপাশে আমার আরো কাজ আছে, আজকে কোনো কাজ নেই। অল্প অল্প করে মাছগুলো বসানো থাক, 2 দফা কি আর পরের বার আরেকবার দিলে হয়ে যাবে। আর এখানটা এই যে সকালবেলা আমার পেঁয়াজ এগুলো সব কেটে রেখে গেছে, পেঁয়াজ যেটুকু কেটেছে ওটুকু তো হয়ে যাওয়ার কথা। আলুও কেটেছে, আলু সাফিসিয়েন্ট আছে। আর এই হলো লিটিল গোল্ডের খিচুড়ির জন্য পটল আর হলো ইয়ে কেটেছে। ও আলু দেয়নি না, আলু কটা এখানটা থেকে দিয়ে দিলে ওর খিচুড়িটা হয়ে যাবে। আলু দিয়েছে না, কম, ঠিক আছে, একটা দিয়েছে তো, একটা দিয়েছে, সুন্দর করে গোছানো রয়েছে। এই যে চুনো মাছটা রান্না করে নেবো, মাছটা পাতানো থাক, ভাজা হয়ে যাচ্ছে। এই চুনো মাছ কিন্তু এক একজন এক এক রকম ভাবে রান্না করে। আজকে আমি সর্ষের তেল দিয়েছি, তার ভেতরে কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে মাছগুলোকে তো আগে দেখতেই পেলে সুন্দর করে ভেজে নিয়েছি। আর বেগুন ছিল না, আর বেগুন না থাকার জন্য একটু অন্যরকম লাগছে। আর পেঁয়াজ কলি দেওয়ারও ভীষণ ইচ্ছে ছিল। হোপফুলি খুব তাড়াতাড়ি আবার বাজারে যাবো, চুনো মাছ এনে এই সব কটা মাল মশলা দিয়ে আমি এটাকে রান্না করবো, আরও ভালো হয় খেতে। আর চুনো মাছটা না আমি এর আগে না ভেজে অনেকবার রান্না করেছি, তার থেকে মনে হয় আমার ভাজার পরে বেশি ভালো লাগে। তো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুর সাথে পেঁয়াজও দিয়ে দেবো, আর তার সাথে জিরে, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এই সমস্ত দিয়ে ভালোভাবে একটু ভাজা হতে না হতে ওর ভেতরে জল দিয়ে চুনো মাছগুলো ছেড়ে দিলে 10 থেকে 15 মিনিটের ভেতর চুনো মাছ রান্না হয়ে যায়।
মা তো বারবার করে ফোন করে বলছে লিটিল গোল্ডে খিচুড়ি টিচুড়ি সবই ওখানে বানাবে, কিন্তু আমি বলেছি না, যেহেতু আমার হাতে টাইম নিয়েও রয়েছে আর শিবানীদির মেয়ের প্রিয়া যেহেতু রয়েছে, তো শিবানীদি আসছে যখন তখন আবার আমার বড় ননদ দেখলাম 4 পিস মালপোয়া বেঁধেছে, সেইটা দিয়েছে, আবার মনে হয় কচু বাটা একটু দেখলাম দিয়েছে। তো কচু বাটা তো আমি খাবো না, আমার প্রচণ্ড গ্যাস হয় বলে তো কচু বাটাটা রেখে দিয়েছি, আর মালপোয়া খাওয়া হয়নি, আমার তো টাইমই নেই এখন। তাড়াতাড়ি করে ভাবো তো মুখের মেকআপ তুলবো, আজকে আবার লাইভে গেছিলাম, তোমরা তো অলরেডি দেখতেই পেয়েছো, লাইভ টাইপ করে কোনোভাবে স্নান ধান করে বাপের বাড়িতে যাবো। আর মা দেখলাম গিয়ে রান্না বান্না সব রেডি করে মানে থালা চাপা দিয়ে চলে গেছে। তা তোমাদের গোপুদাকে বললাম যে আমার সাথেই চলো, গোবিন্দ আবার স্কুটিটা নিয়ে গেছে জিমে, ওর যে বন্ধুটা এসছে ও রাতের বেলা ফ্লাইট রয়েছে, ওকে আবার নামাতে যাবে বলে রাতের বেলা জিমে যাবে না, ও তার জন্য এখন স্কুটিটা নিয়ে গেছে। আমি আবার তার জন্য উবের বুক করে ওই বাড়িতে চলে গেছি। মা ফোন করে বললো অলরেডি বাবু নাকি সমস্ত কার্ডের উপর হলুদ তারপর সিঁদুরের যে ফোঁটা লাগাতে হয় সেগুলো লাগিয়ে খামের ভেতর সমস্ত পুরে রেডি করে রেখে দিয়েছে। তো এখন গিয়ে শুধু নামের লিস্ট ধরে ধরে লিস্ট করতে হবে, আর আজকে থেকেই কিন্তু বাবু নেমন্তন্ন করতে বেরিয়ে যাচ্ছে। ইয়েস, আর তো টাইম নেই হাতে। তো ফার্স্টে শুরু করেছে আমার শ্বশুরবাড়ি দিয়ে, মানে তোমাদের গোপুদাকে সাথে নিয়ে নিয়ে ধরো এদিক ওদিকে সেদিকে কটা বাড়ি রয়েছে সেই কটা করে দিয়েছে লোকালে, কারণ বাবু তো সানডে ছাড়া ছুটি হবে না, তারপর দোকানে কর্মচারীও এখন একটু শর্ট রয়েছে, মানে সব মিলিয়ে একদম ঘেটে হয়ে রয়েছে। আর এখনো কত জায়গা পূজার আইবুড়ো ভাত খেতে যাওয়া বাকি রয়েছে। আমি তো সবার ফার্স্টেই বলে দিয়েছিলাম যে আমি কোথাও মানে আইবুড়ো ভাত খেতে যাবো না, কিন্তু এত নাছার বান্ধা লোকজন, মানে সে ফোন করে 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 মানে বলেই যাচ্ছে। আর এই সামনের বুধবারে যাওয়া রয়েছে হলো চন্দনাদির বাড়ি, আমার পিসির মেয়ে, ওর বাড়ি রয়েছে বারাসাতে, ওর বাড়িতে যেতেই হবে। সেই জামাইবাবু চন্দনাদি সমানে ফোন করে যাচ্ছে, বলছে আমি মনে নাকি শয়তানি পাকাচ্ছি তাই ওর বাড়ি যাচ্ছি না, কত কথা। মানে অ্যাকচুয়ালি কী হয় বলো তো, নিজের মানুষটা অনেকভাবে বলে। আমার সব থেকে খারাপ লাগছে আমি মাসির বাড়িটাই যেতে পারলাম না, মানে মসলন্দপুরে মাসির বাড়িটা আমার একটু অসুবিধাও ছিল, যেহেতু বাড়িতে ননদরা ছিল, সেদিন ভাইফোঁটাও ছিল, দেখতেই পেয়েছিলে মায়াপুর থেকে এসে কীভাবে নাকে মুখে আমি মানে রান্না বান্না করে আমি তো লাস্টে অসুস্থই হয়ে পড়লাম। তো ওর ভেতর আমি কি করে যাবো বা, তো কি করব বলো। তারপর নারুম আমাদের বাড়িতে গেছিলাম, তো এই নিয়েই একটা মানে মনের ভেতর আমার একটা চাপা কষ্ট রয়েছে যে আমি মাসির বাড়িতে যেতে পারলাম না, মাসি আসলে মাসিকে কি বলবো। তো চন্দনদিকে আমি আবার সেই কথা বলছিলাম যে আমি জানিস মাসির বাড়ি যেতে পারিনি, মাসিকে আমি বলেছি আমি কারো বাড়িতে যাবো না, তোমার বাড়িতে যাচ্ছি না বলে। তা বলছে মাসিকে বলিস চন্দনাদি মুখ ঝুঁক করেছে তার জন্য গেছি। তো কি হয় বলো তো, মুখের উপর নাও বলা যায় না, আবার যেতেও ইচ্ছা করে, কি একটা অবস্থা। তাই দেখো এখানে কি একটা অবস্থা, এই যে কাঠগুলো সব বাবু ঢের বানিয়ে রেখে দিয়েছে, এই যে এক পাশে দিয়েছে হলুদের ফোঁটা আর এক পাশে দিয়েছে সিঁদুরের ফোঁটা। আর এদিকে মা দেখো চিংড়ি মাছ রান্না করে রেখে গেছে, তারপর ফুলকপির রোস্ট বানিয়েছে, তারপর পুঁই শাক রান্না করেছে, আর ওপাশে করেছে তোমাদের পাবদা মাছ আর হলো কাতলা মাছ, দুটোই একসাথে করেছে। মেবি মার হাতে টাইম ছিল না বলে দুটো আর আলাদা আলাদা করে করতে পারেনি, এটা আমি বুঝতে পেরেছি। তো আমি ভাবছিলাম কি মা না মাছের মাথাও এই কাতলা মাছের সাথে দিয়ে দিয়েছে, মাছের মাথাগুলো পুঁই শাকে দিত, খেতে আরো ভালো হতো। আর এখানে করেছে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে, এটা তোমাদের গোপুদার ভীষণ প্রিয়। আর দেবো নাকি চুপ করে বসবে? এগুলো কি তোর পাশেগুলো কি রয়েছে বলো বলো, এই আমার পা কি ওগুলো? না না, হ্যাঁ কি তর্ক নয়, তত্ত্ব না না, তত্ত্ব না, এটা হলো কার্ড। বলো এগুলো কি বলো? কার্ড। বিয়ের কার্ডটা একটু দেখাও তো মা, কার্ডটা আমি ব্লগে দেখানো হয়নি, কার্ডটা একটু দেখাও। এই হলো বিয়ের কার্ড, একে তো খামসহ এগুলো, এই কাজগুলো কে বাড়ালো বলো? এই কাজগুলো কে বলে ফালতুর ফালতু? এই কাজগুলো তুই বাড়ালি কেন? এই কাজগুলো কে ঠিক করবে বল? উল্টো দিক দিয়ে, হ্যাঁ এই যে এইভাবে ঢুকবে, এইভাবে বেরোবে। সুন্দর, ভেতরটা দেখাও খুলে। পূজার বিয়ের কার্ড কেমন হচ্ছে জানিও। এই যে ভিতরটা দেখাচ্ছে, এই যে এই যে ভিতরটা ওরে দাও দেখাচ্ছে, এরকম দেখো। হ্যাঁ তুমি একটা দেখো। ওরে বাবা ওরে বাবা, সুন্দর সুন্দর। যেভাবে আমরা খাইয়েছিস বেচারা একটু খেতে পারবে না। হ্যাঁ পারবে, পাচ্ছ? আচ্ছা খাও, ক্লিপটা আটকে দাও তোকে। যা পড়েই গেল ওর, আর কপালে দেখ কুকুরকে দিয়ে দাও, আর কি করবো। আয় আয় মা চলে আয় আয়। যা পকেটের থেকে যে তোর টাকা,
ভারী এক হাত ধরে এখন এত শীত পড়েছে আর আমার জানো তো শরীরটা একদম খারাপ যাচ্ছে, এত মাইগ্রেনের ব্যথা। লিটিল গোল্ডের রানিং নোজ, মাঝে মধ্যে গলা ভ্যাস ভ্যাস করছে, কাশছে, যে কোনো মুহূর্তে জল চলে আসবে। আমার মানে টেনশন হচ্ছে যে বিয়ের ভেতরে যদি আমাদের এরকম অসুস্থ হই তাহলে মজাই আর কি করব, আর কি বা কি করব। এত আগে থেকে এত কিছু আড়ম্বর, এত কিছু ভাবনা চিন্তা, প্ল্যানিং, আর কি বলবো, কিছু করার নেই। তো আমি এইবার হলো গোছাগাছি শুরু করেছি, বাপের বাড়িতে ফাইনালি যেতে হবে, কারণ প্রত্যেকদিন রাতের বেলা বাপের বাড়িতে যাওয়া আসা এক তো খরচ আছে, যেতে 100 আসতে 100 উবেরে, মানে এটা আমি বলেই থাকি, কিছু করার নেই, জানা দরকার সবারই। আর হলো ব্যাপারটা কি হয়েছে, প্রত্যেকদিন রাতে যাওয়া আসা করতে করতে মানে আমারও ঠান্ডা লেগে যাচ্ছে, লিটিল গার্লেরও ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। কোনো দিন হয়তো এটা শীতের জামা পরাতে ভুলে যাচ্ছি, এই গন্ডগোল হচ্ছে। আর রাত করে করে যেহেতু আমাদের শপিং থেকেও ফেরা হচ্ছে, সেটাও একটা ব্যাড এফেক্ট পড়ছে লিটিল গোল্ডের ওপর। তো পূজা বলছিল যে কালকে মানে সোমবার স্প্ল্যানেডের যে কাজটা রয়েছে, লেহেঙ্গা ট্যাঙ্গা যেগুলো বানাতে দেওয়া রয়েছে অল্টার, সেগুলো নিয়ে নিতে, আর বাকি আরেকদিন আমাদের আর কোনো কাজ নেই, তাহলে স্বর্ণজিৎ রিলিজ হয়ে যাবে, আমরা তাহলে ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করতে পারবো। তাই বললাম ক্ষমা দে মা, একদিন একটু মানে আমাকে রেহাই দে, আমি বাড়িতে থাকতে চাই, আমি রান্নাবান্না করে একটু খাওয়া দাওয়া করতে চাই, রিল্যাক্স করতে চাই, কারণ আমিও তো ব্যাগ গোছাতে পারছি না। বাপের বাড়ি ধরো সমস্ত গুছিয়ে নিয়ে চলে গেলাম, এবার বারবার আমার তো আসা যাওয়া সম্ভব নয়। তোমাদের গোপুদার স্যুট, একটা অত দামসা স্যুট, ব্লেজার, তারপর হলো তোমার ওইটা যে শেরওয়ানিটা কিনেছি, ওইগুলো রাখবো কোথায় বলো তো? বাড়িতে লোকজন সব চলে আসবে, আমার বাপের বাড়িতে তো মাত্র 4টে ঘর, আর ওপরে হলো পূজা যে ঘর বানিয়েছে সেই ঘরে হয়তো পূজা জিনিসপত্র দিয়ে সমস্ত বোঝায়, সেখানে হয়তো এন্ট্রি পাওয়া যাবে না, জিনিস রাখা তো দূরের কথা, তাহলে আমি রাখবো কোথায়? আর যে ঘরটার ভেতরে আমি থাকি সেই ঘরটাতে এখনও পূজা জিনিসপত্র দিয়ে মালপত্র বোঝাই করা, আমি যাব, আমার বর যাবে, আমার মেয়ে যাবে, শীতের জামা কাপড় রাখা, গরমের জামা কাপড়, বিয়ের জামা কাপড়, এত রাখবো কোথায়? বাড়িতে তো ঘর থাকতে হয় না, লোক আসলে থাকতে দিতে থাকার জায়গা দরকার হয়, যেমন আমার বাড়িতেও এই অবস্থা, আমার শ্বশুর বাড়িতেও এতগুলো ঘর, 6টা ঘর, আমি আবারও রিপিট করছি 6টা ঘর, দুটো ঘরের ভেতর আমাকে পচে মরার মতন, মানে জামা কাপড় এদিকেও রাখা যাবে না, ওদিকেও রাখা যাবে না। এরপর তোমাদের গোপুদা শীতের জামা কাপড়, মেয়ের শীতের জামা কাপড়, আমার শীতের জামা কাপড়, মানে 3জন মানুষ আমাদের সব কজনই অ্যাক্টিভ, এবার জামা কাপড় রাখার জায়গা নেই। আলমারি মানে আমার মোটামুটি 9 করে 6টা আলমারি, তাতেও জামা কাপড় ধরছে না, বক্স কাট তাতেও ধরছে না, মানে এই জামা কাপড়ের অত্যাচারে আমি লোককে দিয়ে বাসনালীকে দিয়ে বাসন রাখতেও মানে এখনও খাটের নিচে এত জামা কাপড় রয়েছে, মানে পুরোনো আমার নাইটি, বিছানা চাদর রাখার জায়গা নেই। দেখতে পাচ্ছ এখনও এত কিছু গোছানো বাকি, আমার মাথাটা লিটারালি ঘুরছে। দেখা যায় কালকে দুপুর 2টোর সময় আসবো নতুন ব্লগ নিয়ে। বাই।